জীবন যদি যাত্রা হয় বা পথ চলা হয়, থিয়েটার হচ্ছে তারই একটা অঙ্গ। আর সেই থিয়েটার যদি নিজেই পথ চলতে শুরু করে, সাইকেলে চেপে পৌঁছে যায় গ্রামে গ্রামে, তাহলে সেই থিয়েটার নামক জীবন্ত মাধ্যমকে আটকায় কে? গত 34 বছর ধরে শ্রী সুবোধ পট্টনায়ক সেই সাইকেলে ব্রেক কষতে দেয়। বাদল সরকার দ্বারা অনুপ্রাণিত শ্রী সুবোধ পট্টনায়ক এই থিয়েটারকে করে তুলেছেন নমনীয়, বহনীয় এবং সুলভ। ছাপোষা মানুষের গল্পই হয়ে উঠেছে সেই থিয়েটারের আধার। আর সেই সঙ্গে মিশিয়েছেন তিনি নিজস্ব থিয়েটারের দর্শন, যা করে তুলেছে একান্তই দেশজ এবং আন্তর্জাতিক। কারণ তিনি মনে করেন যে স্ট্যানিস্লাভস্কি এবং ব্রেখটীয় তত্ত্ব দেশজ নাট্যকলায় অনেক আগে থেকেই বিদ্যমান। আজকে সাক্ষাৎকার ভিত্তিক প্রবন্ধে উঠে আসবে শ্রী সুবোধ পট্টনায়ক মহাশয়ের থিয়েটারের দর্শনে সেই সব অংশ। আজকে থাকছে সুবোধ পট্টনায়কের লেখা প্রবন্ধ ব্রেখট বা স্তানিস্লাভস্কির তত্ত্ব এদেশে আগেই ছিল। উপস্থাপনা সৌমি বিশ্বাস। আমার মনে একটা প্রশ্ন বারবার জাগে, ভারতীয় থিয়েটার বিশ্বে কতটা প্রাধান্য পাচ্ছে। 1992 আমার মনে হয়েছিল যেসব প্রযুক্তি বিদেশে এগিয়ে থাকা বলে মনে করা হয়, যেমন ব্রেকটিয়ান বা স্তালিনোভাস্কিয়ান থিয়েটারি অফ অ্যাক্টিং, সেই সব জিনিস আমাদের গ্রামে, উড়িষ্যার গ্রামের নাটকে 300 থেকে 500 বছর আগে তৈরি হয়েছিল। শুধু উড়িষ্যাতে নয়, পুরো ভারতেই। কিন্তু আমাদের গ্রামের নাটকের কথা কেউ জানতো না। এটা কেন হবে? এই জন্যই আমরা ভারতীয় নাটকের বিপ্লবে আনবো ভেবে, এর জন্য লড়বো এই কথা ভেবে, ফর্ম কি হবে, কারা কারা এর সাথে জড়িয়ে আছেন এবং কি কাজ করছেন সে ব্যাপারে খোঁজ খবর শুরু করি। তারপর আমরা আমাদের নিজেদের রাস্তা খোঁজার চেষ্টায় নামি। এইখান থেকে আমাদের সাইকো থিয়েটার বা ইন্টিমেট থিয়েটার তৈরি হলো, আর বাদল সরকার আমাদের পথপ্রদর্শক হয়ে রইলেন। আমরা বিদেশে গিয়ে দেখি আন্তর্জাতিক মানচিত্রে ভারতীয় নাটকের অবস্থান খুব দৃঢ় নয়। যতটা চর্চা লন্ডন, প্যারিস, নিউ ইয়র্ক, চীন, জাপানে হয়ে থাকে, ততটা ভারতে হয় না। এত বড় দেশের কজন নাট্যকার বাইরে যান তা হাতে গুনে বলা যায়। রতন থিয়াম যান নিয়মিতভাবে, হাবিব তানভীর কখনো যেতেন, পানিকারও কখনো কখনো যান, নান্দিকার কখনো যায়, এরকম হাতে গোনা। মহারাষ্ট্রের কয়েকটা 3-4 জন্মের দল, এমনকি ইংরেজি নাটক কখনো কখনো যায়। অথচ এটা নয় যে ভারতীয় নাটক বাইরে যেতে পারে না টাকার অভাবে। আমাদের নাটকের শক্তি বাইরে কেউ জানে না। এখন লন্ডনে রতনজিকে 2-1 বার দেখে সবাই পাগল হয়ে গেছে। উনি লন্ডনে গেলে 1-2 মাস আগে টিকিট বিক্রি শুরু হয় এবং হাউসফুল হয়ে যায়। বাদলদা বিদেশে এত বছর থাকলেন, পড়াশুনো করলেন, কিন্তু তার কথা কেউ জানে না। বস্তুতপক্ষে আমাদের প্রজেকশন নেই। বাদলদা নিজের কাজ করে গেছেন, উনি যে নাটক করেছেন, করতে চেয়েছেন, তার প্রচার কোথায়? প্রসেনিয়ামের জন্য যে নাটকগুলি উনি লিখেছেন, সারা ভারত জুড়ে তারই চর্চা বেশি চলল, কারণ আমরা এখনও প্রসেনিয়ামের পেছনে পড়ে আছি। আমার মনে হয় যে ভারতীয় নাটকের পথ কী হবে, এটা নিয়ে এখনও সংশয় আছে। আমরা প্রসেনিয়াম ছাড়া এখনও থিয়েটার করতে পারি না। লক্ষ্যটা হলো আমাদের ফর্ম খুঁজতে হবে, কিন্তু আমি বলছি একটু এদিক ওদিক হলেও আমরা একই ফর্ম খুঁজছি, যেটা ভারতীয় ফর্ম হবে আর বিশ্বের কোথাও খুঁজে পাওয়া যাবে না। এরকমই কিছু একটা করার উদ্দেশ্য ছিল আমার। যেমন পানিকার কিছু করতে চাইতেন, হাবিব তানভীর কিছু করতে চেয়েছিলেন, রতনজি কিছু করেছেন, আর কানহাইলালজির ফর্ম তো আমি জোরের সাথে বলতে পারি যে এটা ভারতীয় ফর্ম। এই জন্য হয়তো আমরা ততটা চর্চিত হয়ে উঠতে পারিনি। আমার কাছে ভারতীয় নাটক আমার মা আর বিদেশি নাটক আমার মাসি, কিন্তু সেও তো কারুর মা। ওখানে যারা থিয়েটার করেন তারা আমাদের শত্রু নন। মঞ্চের জন্য লড়াইটা নয়, সব মঞ্চ সবার জন্য। তা সে গ্রামের খোলা জমি হোক অথবা প্রসেনিয়ামই হোক, সব নাট্যকারই এখন পৃথিবীতে নিজেদের জায়গায় নিজেরা সংঘর্ষ করছেন। কিন্তু পার্থক্য এই যে আমাদের মা আইসিইউতে আছে। তাকে কেউ চেনে না, জানেও না। আগে ক্লাসিক্যাল থিয়েটারের প্র্যাকটিস হতো, তারপর তো থিওরি এলো।
এর মানে লোকনাট্য ক্লাসিক্যাল থিয়েটারের জননী। কিন্তু কজন জানে যে কটা লোকনাট্য আছে, তাতে কে দক্ষ, তাকে কটা লোক জানে? আমাদের নাটকে তো তাত্ত্বিকরা আছেন, যে প্র্যাকটিশনাররা আছেন তারা কেউ দেখলো না। এই জন্যই আমাদের মা আইসিইউতে আর মাসি দৌড়চ্ছে। তার টাকা আছে, সুনাম আছে, আর লোকে মাসির পেছনে দৌড়াচ্ছে, কিন্তু মাকে দেখছে না। কারণ মাকে দেখতে গেলে তো তাকে শুশ্রূষা করতে হবে, তাকে ওষুধ দিতে হবে। এই যে আমরা বাইরের দেশের নাটককে এত কপি করি, ভারতে কি এই ধরনের নাটক দেখা যায়নি? এটা নিয়ে উড়িষ্যাতে বিগত 10 বছর ধরে বিতর্ক চলছে। উড়িষ্যাতে নাটক অনুবাদ হয় গ্রিক, বাংলা, ইংরেজি, মারাঠি, হিন্দি থেকে। মনোজ মিত্রের নাটককে উড়িষ্যার অনেকেই জানেন। আমার গুরুজি মানে বাদল সরকারও জানতেন না ওনার নাটক উড়িয়াতে অনুবাদ হয়ে অনেক কাজ হয়েছে, পাগলা ঘোড়া এবং ইন্দ্রজিৎ মিছিল। কিন্তু উড়িষ্যার কোনো নাটককে অন্য কোনো ভাষায় অনুবাদ করে না কেউ। আমার কথা হলো, আমাদের নাটককে যখন বিদেশে কেউ নেয় না, তখন বাইরের জিনিস এখানে এনে কি হবে? তবু কি অনুবাদ বন্ধ হচ্ছে? অনেকেই করছে স্রেফ নাম কামানোর জন্য। সবাই জানে আমি যদি শেক্সপিয়ারের হেমলেট করি তাহলে প্রচারের জন্য তেমন সময় দিতে হবে না। হ্যামলেট হচ্ছে তার জন্যই লোকে আসবে, কারণ এতে একটা বহু পরীক্ষিত সফল গল্প আছে। এই জন্যই লোকের ফর্মের পেছনে গিয়ে নাটকটা কিভাবে করব এটা নিয়ে ভাবছে। কেউ রোমিও জুলিয়েট ভারতীয় ফর্মে করেন, এটা হতেই থাকে। কিন্তু আমার মনে হয় আমাদের নাটকও বাইরে যাওয়া উচিত, বাইরের মনোযোগ পাওয়া উচিত। এখন আমি দেখি যারা অনেক ভারী ভারী নাটক করতেন ভারী জিনিস নিয়ে, তারাও আজকাল বহনীয় জিনিস ব্যবহার করছেন। আমরা বিগত 20 বছর ধরে কাজ করতে গিয়ে এটা আবিষ্কার করেছি যে গ্রামের নাটককে যথাসম্ভব কম খরচ সাপেক্ষ করো এবং বহনীয় করো। এই জন্যই আমরা সেট বানাতে বাঁশ ব্যবহার করেছি, যাতে লোকের কাছে সহজে পৌঁছানো যায়। বাংলা থিয়েটার ভারতে অনেক ওজনদার, অনেক ভ্যারাইটি আছে। এখন ভারতীয় মানচিত্রে মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ উপরের দিকে হবে, আর আসাম, মণিপুর সব স্পেশাল জোন হবে। স্পেশাল জোনে ব্যাঙ্গালোর আসবে, তিরুবনন্তপুরম আসবে, ভোপাল আসবে, জম্মু আসবে। এসব মানচিত্রে গুরুত্বপূর্ণ পয়েন্ট হবে। একটা পরিবেশ, শান্তিপুর, বহরমপুরে লোকে লাইনে দাঁড়িয়ে টিকিট, মহারাষ্ট্রতেও টিকিটের শো হয়। এই দুয়ের মধ্যে পার্থক্য হলো মহারাষ্ট্রে আর মাথাপিছু রোজগার অনেক বেশি, তাই তারা থিয়েটারে অনেক বেশি পেশাদার দেখাতে পারে। ফুল টাইম থিয়েটারই হোক বা সিরিয়াস থিয়েটারই হোক, তা পুরো কমার্শিয়াল মনে হবে, কিন্তু ভালো নাটক। আমাদের এখানে কটি লড়াই আছে, এখানেও লোকে লাইন দিয়ে টিকিট কেনে, টিকিটের চাহিদা আছে, কিন্তু বাংলায় মাথাপিছু রোজগার অনেক কম, মহারাষ্ট্র অনেক ওপরে। এই কারণেই গরিব রাজ্যে নাটক বাঁচিয়ে রাখা আর ধনী রাজ্যে বাঁচিয়ে রাখার মধ্যে অনেক তফাৎ। ওখানে তো তারকারাও নাটক করে, টাকা আছে, চাহিদা আছে। তবে সামগ্রিকভাবে ভারতীয় নাটক এগোচ্ছে। মা এখন আইসিইউ থেকে মনে হচ্ছে কেবিনে যাবে, তারপর নর্মাল ওয়ার্ডে। উন্নতি হবে আমাদের মায়ের। এখন কিছু কিছু মানুষ ভারতীয় থিয়েটারের দিকে ঘুরছেন। এখন দেখা যাচ্ছে যারা প্রসিনিয়াম করতেন বা যারা এই আদর্শে বিশ্বাসী ছিলেন তারাও এবার বুঝতে পারছেন যে আমাদের মায়ের মতো যে নাটক ছিল তারই মতো আমাদের নাটক হওয়া উচিত। নান্দিকারের উদাহরণই যদি দিই, শেষবার যখন আমি নাচনি দেখলাম, তার আগে মাধবী দেখলাম। অত বড় বড় সেট আর নেই, পুরো অভিনয়ের উপর চলছে। এইসব থেকে থার্ড থিয়েটারের প্রসঙ্গ আসবেই। থার্ড থিয়েটার মেইন স্ট্রিম থেকে আলাদা, কারণ আমরা এর একটা আলাদা নামকরণ করেছি, থার্ড থিয়েটার। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি থার্ড থিয়েটার করেন কি না, আমি বলবো না। থার্ড থিয়েটার যারা করেন তাদেরকেও আমি স্বজাতি বলে মনে করি, কিন্তু ওর মধ্যে এমন কিছু লোক আছেন যারা প্রসিনিয়ামকে অচ্যুত মনে করেন। আমি কিন্তু যেখানে স্টেজ পাচ্ছি সেখানেই নাটক দেখাচ্ছি, এতে করে লোক আসবে আস্তে আস্তে।
কিন্তু আমরা এই যে বিনা উইংয়ে নাটক করছি মুক্তমঞ্চে, এটা নাট্যশাস্ত্রে 2500 বছর আগে থেকে হয়ে আসছে। এটা আমাদের আবিষ্কার নয়, আমাদের ডিজাইন নয়, এটা আমাদের একটা অভিযোজন, বলা যায় যেটা প্রকৃতিতে হওয়া দরকার। তাই অভিনেতাকে হতে হবে সিরিয়াস, অভিনয়কে হতে হবে আরও একটু ম্যাজিক্যাল। প্রবেশপথ দুটোই আছে, যেটা নাট্যশাস্ত্রে ছিল। তো এই রূপান্তর বা যাই হোক আস্তে আস্তে হচ্ছে। লোকে নিজের ভাষায় নাটক করা শিখছে, কিন্তু এখনো লোকে ভাবে এটা কিছুটা একই স্টাইল হয়ে যাচ্ছে। আমি এই নাটকটা একবার লোকনাট্যের আঙ্গিকে করব, একবার রিয়েল স্ক্রিপ্টে করব। এটার মানে হলো সেই নির্দেশকের কমিটমেন্ট এটা নয় যে উনি থিয়েটারের পরিভাষা তৈরি করবেন। দর্শক খুশি হলেই হলো, বৈচিত্র্য থাকলেই হলো। আজ আমি বলবো আমি দারুণ বিরিয়ানি বানাই, কাল বলবো না না আমি চাইনিজ বানাতে পারি, তৃতীয় দিন বলবো সাউথ ইন্ডিয়ান পদও বানাতে পারি। কত রকমের পদ আমি দারুণ বানাতে পারি, এটাই লক্ষ্য হয়ে গেছে। কিন্তু আমার বিশ্বাস যার বিরিয়ানি করা সে বিরিয়ানিই করুক রোজ, এবং ভালো করে করুক। ওই খেতেই মানুষ আসবে, মানুষ বুঝে যাবে যে ওই দোকানটায় ভালো বিরিয়ানি পাওয়া যায়। এটা সাউথ ইন্ডিয়ান এক্সপার্ট, এটা চাইনিজে। এটাকে রিপিট বলে না। পেয়ারের একটা আলাদা শৈলী ছিল, সবারই একটা শৈলী আছে, তারা সেই শৈলীতেই চলুক। আর এদের সবাইকে নিয়ে ভারতীয় ঘরানাটি দেখানো দরকার। আমাদের যে কটা লোকনাট্য আছে তাদের প্রত্যেকেরই আলাদা ধরন আছে। আমাদের দেশের বিভিন্ন লোকনাট্য তো রাস্তাতেই হয়, দুধারে লোক বসে, আর কিছু জায়গা আছে যেখানে চারিদিকেই বসে, কোথাও 3 দিকে। সেটা আসল নয়। নাটকটা সবাইকে বুঝতে হবে। অভিনেতা নির্দেশকের হৃদয়ে যা আছে সবার হৃদয়ে তা পৌঁছে দিতে হবে, মস্তিষ্ক থেকে মস্তিষ্কে নয়। আমি তোমাকে কিছু কঠিন প্রশ্ন করব আর তুমি উত্তর খুঁজবে, সেটা নয়। আমার হৃদয় তোমার হৃদয় মিলিয়ে দেখতে হবে। আমি তোমার দুঃখ বুঝতে পারছি কিনা, আমি যেটা অনুভব করছি সেটা তুমি বুঝতে পারছো কিনা। যদি তুমি ভাবো তোমার মধ্যে কোনো যন্ত্রণা আছে, তবে তুমি তার সমাধানও খুঁজে পাবে। আর যদি তুমি ভাবো আমার কোনো সমস্যা আছে, তাহলে আমাকে বলো, আমি কিছু করতে পারি কি, কিছু সাহায্য করতে পারি। নাটক আসলে এইরকমই, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক স্থাপনের জায়গা। নাটক কখনোই শুধু বিনোদনের জন্য নয়, কিংবা শুধু পয়সা কামানোর জন্য নয়। তবে অনেকে এটাকে নাটক বলে মনে করেন। আমাকে একজন ভদ্রলোক বলেছিলেন, নাটকের উদ্দেশ্য হলো মনোরঞ্জন। আমাদের ভাষায় বিনোদনের 2টো নাম, মনোরঞ্জন এবং চিত্তরঞ্জন। আমার চিত্তরঞ্জন দরকার। মনোরঞ্জন কিছুক্ষণের, কিছুক্ষণ মজা পাওয়া যাবে, হাততালি পড়বে, টিকিট বিক্রি হবে, এইসব। কিন্তু চিত্তরঞ্জন হলো যা তুমি একবারই দেখবে, কিন্তু সারা জীবন মনে রাখবে, চিত্তে থাকবে, হৃদয়ে থাকবে। নাটক করতে হবে এইরকম। তার জন্য যা দরকার হবে করতে হবে। থিয়েটারে ফার্স্ট, সেকেন্ড, থার্ড বলে কিছু হয় না। প্রথম শর্ত হলো তোমাকে চিত্তরঞ্জন করতে হবে। দ্বিতীয়ত, তোমার যে শৈলী সেটা যথাসম্ভব ভারতীয়র মতো করে করো, যেটা বিদেশে দেখা যায় না। এরকম আদৌ হয় বলে লোকে জানে না। এভাবে করো, তার জন্য যা দরকার হয় করো।